ইচুমণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালি দেয়া কাঁথা ওর বউ, তার নাম নিমি, শেষ রাতে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। কিছু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বললে, জনে যাবে না তবে চলবে কি সেই? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনে শাক মাক সেদ্ধ কর আর ভাত, নুন আছে, একটু অমনি পড়ে আছে মালাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সেদিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল সত্যের বাজারে 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জনে যাবা না, ও ভালো না। কিছু বললে, নামাজের সময় জ্ঞান জ্ঞান করিস না বাবু, একটু চুপ কর। নামাজ শেষ করে কিছু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বললে, খিদে পেয়েছে, কি আছে রে? কিছু নেই, দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। 2 কটা পানি দেয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, ব্যানবেলা না খেয়ে গেলে দুপুরবেলায় এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারিনি। শাইলিপাড়ার গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল, ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতার তুলনি, টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামগোয়ালা জন্মজন্যে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? সনেকপুরের বেলি ধান কাটতি। কত করে জন বেচছে? 60 কি করে বিঘে। এটা আমাকে আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনাচপের ধারে মালসা আছে। ভাত খেয়ে চলে আলাম, হাফ চিরুতে পারিনি। তামাক না খেলে কাছে মন বসে। মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রা গাছের ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাঁকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রা গাছের ফকির সে টান আরও বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ও ইসু, শেষকালে ফকির হবা নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে, বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ও ইসু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে, ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখত নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে।
মহাজনের 2-3 বিঘ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাঠাখানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জেমশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়। সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন? 2 দিন পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তাঁর বাড়ি হাজির হলো। মুখুজ্জেমশাই বললেন, কী রে ইসু, কী মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কী রে? আপনার জমির ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলুম। তা বাবু, দেড়াশো দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইসু, আমি আকাশ পাতাল হাত রাখছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। ক্ষেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়াবাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জেমশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জেমশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইসু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে দিলাম। ভুলে করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জেমশাই, ও দান নিতে পারবো না, মাফ করবেন। ও দান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ মিশিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জেমশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, দুটো সিরে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সনিকপুরের বিলটায় পৌঁছে ইঁচু দেখলে জনমজুর এখনও কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাছে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কী ধান এটা গো? বেনাজুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 পট্টা হতে পারে। বিঘেই? বিঘেই নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 ধান ফলন হলে কি আমরা জন খেটে কাঠাম গো কর্তা? বাড়ি কোথায় তোমার? সাইলে পাড়া। নাম ইসু মণ্ডল। বেলা 2:30-টের গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে মাকে ঝুলিয়ে 8 ক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘণ্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলেই বাস কাজ খেতে পাবে না। নুন কনে বাবা, বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখে তো পোকা পড়ে গেল। আর অন্ধকারে খেয়ে খেয়ে চকি ঢেলা বেরুলো, কেরাসিনি তেলের মুখ দেখিনি কতকাল। এই কুমড়োর সালটা করেছে বেশ। সনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাসিনি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ ধরো চাষা। ইচু বললে, চাষা তোমার বয়স হলো ককরি? তা সেবারও জোড়া বন্যা হয়ে এলো, সেবার আমি গরু চড়াতে পারি,
30 কি 40 হলো প্রায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার যাতে বুনো সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। কিছু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ও ইসু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে। চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে কিছু ডাক দিলে, ও চাচা, সর্দারের বাড়ি, তামুক খাবা চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 শিকের কম পারব নি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার সে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অনিশ্চ তো কিছু বলছি নে। অনিশ্চ নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। একটা ভেবে চিনতে কথা বলো। 5 শিকে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি, তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবার এই এত বড় বড় স্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 শিকের কম করলি। আরে কলকে ধরাও চাচা। হ্যাঁ দে, গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেয়েও। শশা পুঁতেছিলে? মাছার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতে মাচা করে দিলাম। শিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদ্য উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কাটা দেবানি তুলে খেও। যাকে 5 শিকেই দিও সর্দার, কারো কাছে পেরকাশ করো না জানো এ কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জন্মজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? এবেলা শরীরটা খারাপ, পানি দেয়া ভাত আছে, খাও। তরকারি? কিছু নেই। এই ঝিঙে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে, তেল কোনে? 5 পলা দাঁড় করে নিলাম আশিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি, আবার কি ধার করতে ছুটবো? পোড়া? নিমি খিলখিল করে হেসে উঠে আঁচল চাপা দিয়ে বললে, ও মা, মুই কনে যাবো গো, ঝিঙে পড়া কেউ কখনো শুনিনি, খেতে পারবা না। পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো পাকাটির আলো জেলে। তেল নেই, অন্ধকার ঘরদোর। কে আসে কে যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেউ ঝাঁকার ছোপে জোনাকি চলছে, উঁচু নিচু উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধহয়। ভাদ্রের গুমট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে, আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না, লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা,
ও ইসু, ইসু, বাড়ি আসো। বসিরউদ্দিন শেখ ডাকছে। ও ইসু, বলি উঠো, শোনো এদিকে। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। কিছু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোরলের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, এদিকে এসো, আগে নামাজটা করিনি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনে দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কী বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমি এ সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলার পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ছোপের আড়ালে রেল লাইনের উপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফিজ ডেকে বললে, এখানে এসো। কী ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামনে নিলে। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ঘরে ছিল, নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি। তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গাঁয়ে দফারদারদের সংবাদ দিতে যা লোক যাবে এখনই। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার। সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যেই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারি না চাচা, আল্লাহ জানে। মুই মরার মতো ঘুমুতিনে গেলাম। বৌরি কিছু বললে, ঝগড়া হইল। কিছু না চাচা, বউ ঘরে শইল। ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উঁকি মারলে, এ প্রশ্ন করে কেন লোকে? বসিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইসু সেরকম লোক নয়। চলো এখনই বনগাঁয়ে ওকে নিয়ে মোক্তারবাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলে এখনই দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা ৬-৭ জন ওরে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি, পুলিশ গ্রেফতার করবার আগেই। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। কিছু ভগ্নস্বরে বলে, কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কন্থে দেব? মোর হাতে একটা টাকা আছে কালকার সনের দরুন, তাতে হবে। হাফিজ বললে, টাকার জন্য তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার চান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি, কি বলো বসিরউদ্দি? বসিরউদ্দি বললে, তা নিশ্চয়, টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফেজ বললে, রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশই ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুখদার রামলাল চাটুজ্যমশায়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি। সে রাস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন।
কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা দুটো সই করাতে হবে। তোমার সে খেয়াল থাকে না। এখন এলে ৮টার সময়। এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে। আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে? কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মণ্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে থেকে বললে, সালাম বাবু। কি ব্যাপার? বাড়ি কোথায়? হাফেজ মণ্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে। বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলালবাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসে লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে। ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কীরকম খুন? হাফেজ ইঁচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইসু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বসিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকা নিয়ে বললে, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বসিরউদ্দিন মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করে রইল। বসিরউদ্দিন বলে যেতে লাগলো, বাবু, এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও কিছু জানে না এসব কথা, খুনও ও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে কি লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও, বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল। বসিরউদ্দিন অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবুসা বলছেন অতি ন্যায্য কথা। তবু ইসু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞেস করো, সবাই এ কথা বলবে। রামলালবাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্তরের দাগ দেখলেই বোঝা যায় গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলালবাবু বললেন, অন্তত তাই প্রিজাম্পশন হবে, পুলিশও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক, সুরথাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছ তো? বেশ করেছ। বড্ড শক্ত কেস, সন্দেহকে ইচু মণ্ডলের উপরই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল। ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কি না? তোমরা লুকিয়ে চলে এসেছ? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই, ইচু। ইচু এগিয়ে এসে সালাম করে দাঁড়ালো। তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো,
তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমায় স্বীকার করাবার জন্য নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু, পুলিশে ধরলে রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা করে জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফিজ ও বসিরুদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তারবাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিলবাবুদের টাকা গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মুক্তারবাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা। এইরকমভাবেই হয় বলে তিনি জানেন। হাফেজ ও বসিরুদ্দিন মুখ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এরকম, বলে ফেলো বাপু যা আছে পেটে, অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেতে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না। গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পা ছুঁয়ো না, কি কি বলো? বাবু, যেখানে মোরে রাখে যা করে খেতে নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যান 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবুর সেরেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বসিরুদ্দিন আবার পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলে। ঘুঘু মোক্তার রামলাল চাটুজ্জে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায়ে আজই পথে হয়তো পুলিশ কর্তৃক গ্রেফতার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাঁড়া যার মাথার উপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভাইয়া, যখন লোকটা ও কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে, যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক। আমার চোখে জল এসে পড়ল ভাইয়া। ওরা সব চলে গেল। ইচু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গারা, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফিজ বললে, ওরে সাদ্দি, হোটেলের ভাত খাইয়ে নিলে হতো, পুলিশই ধরলে কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কি না ঠিক তো নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসল। আর কোনো কথা ওর মনে থাকে না।
ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাঁক, সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে ইঁচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল ইঁচুর স্ত্রী নিমি প্রায়ই রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোত। গ্রামের মধ্যে তার প্রেমিকার অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইঁচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রী চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে? আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খেদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফিজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিগরে নেই। দারোগা বাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে সখী। সনেকপুরের বিলিজন খাটিলাম সারা দিন। ওনারা ডাকলেন সকালবেলা, তখনই মুই ঘুম ভেঙে উঠি। দারোগা বাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু কে বদমাইশ চেনেন। ইঁচুর দ্বারা এ কাজ হয়নি ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তাঁর মনের মধ্যে এ সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইঁচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকল। নিমিকে সে কত ভালোবাসত, যে যা বলে ওসবে সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়ি কুড়ি, নারকোলের মালা, 2-1খানা পিতলের ঘটিবাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষাই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির।